সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুর। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা নারীর প্রজনন, স্বাস্থ্য এবং বন্ধ্যাত্ব নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে যখন একটি মেয়ে নারী হয়ে ওঠে, তার যখন প্রজনন ক্ষমতাটি শুরু হয় এবং সেটি যতদিন পর্যন্ত থাকে, এই সময়ের যে স্বাস্থ্যের যে চ্যালেঞ্জগুলো রয়েছে তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমরা যদি চিন্তা করি তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু ভুলের উপরে কিন্তু তার প্রজনন স্বাস্থ্যসেবাকে পরিচালিত করে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়। এর ফলে তৈরি হচ্ছে নতুন করে বন্ধ্যাত্ব এবং এই সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের জীবনযাত্রার পরিবর্তন এবং এই প্রজনন স্বাস্থ্যসেবার যথাযথ যত্নের অভাবে বন্ধ্যাত্বের পরিমাণ বেড়ে গেছে এবং সেটির রোগীর সংখ্যা অনেক বেড়েছে, সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশও বেড়েছে। এই টোটাল সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং আমাদের সঙ্গে সে আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার শাবনাম রহমান, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি, কেপিজি স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুর। ডাক্তার শাবনাম, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন এই বিশেষজ্ঞ মতামতের জন্য ডাক্তার রামায়া রামালিঙ্গম, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন্স কেয়ার সেন্টার, চেন্নাই। ওয়েলকাম ডাক্তার রামায়া। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা একটু ডাক্তার শাবনামকে দিয়ে শুরু করি। বিশেষ করে আমরা যে কথাটি বলছিলাম যে প্রজনন স্বাস্থ্যসেবা এবং একটি নারীর প্রজনন স্বাস্থ্যসেবা, তার যে রিপ্রোডাক্টিভ যে এজটি রয়েছে সেটি একটি বিশেষ যত্নের প্রয়োজন, বিশেষ সেবার প্রয়োজন। আসলে এই নারীর এই রিপ্রোডাক্টিভ এজটি কখন থেকে শুরু হয়, কতদিন পর্যন্ত সাধারণত থাকে এবং কি কি সমস্যা নিয়ে প্রধান সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুব চ্যালেঞ্জিং প্রশ্ন এখনকার যুগে, এখনকার সময়ের জন্য। আমাদের আসলে বয়সন্ধিকালটা থেকেই আমাদের প্রজনন স্বাস্থ্যটা শুরু হয়। এটা সবার জন্যই, ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের জন্য। তো এই সময়টা আসলে 10 থেকে 19 বছর বয়স সময়কালটাকে আমরা বয়সন্ধিকাল বলি। এরপর একটা মেয়ে হচ্ছে গিয়ে তার গর্ভকালীন সময়, তারপর যৌবন, বিভিন্ন মানে নারীত্ব যেটাকে বলে, সেটা আপনার 45 বছর পর্যন্ত থাকে, আর কারো কারো ক্ষেত্রে 45 থেকে 50 বলা হয়। এরপর নারীটা মেনোপোজের মধ্যে চলে যায়। আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই 10 থেকে 19 বছর সময়টা। এই সময় যদি আপনি ঠিকমতো প্রজনন স্বাস্থ্যটাকে যত্ন নিতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে একটা নারীর সব বাদবাকি জীবনটা আপনি সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের দেশে অনেকগুলো ভুল ধারণা আছে, যেমন প্রজনন স্বাস্থ্য নিয়ে তাদের আসলে কোনো সচেতনতাই নাই বলতে হবে। বিশেষ করে একটা মেয়ে যখন নতুন মাসিক শুরু হয়, তখন তার মাসিকের সময় কী কী যত্ন নিতে হবে, বিভিন্ন ধরনের মিথ চালু আছে। যেমন গোসল করা যাবে না, অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করে, স্যানিটারি ন্যাপকিন তারা নিতে চায় না। এগুলোর জন্য দেখা গেছে যে যৌনবাহিত রোগগুলো বেশি বেড়ে যাচ্ছে। বাল্যবিবাহ এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। তার সাথে হচ্ছে আপনার অবৈধ মানে শারীরিক মিলনের কোনো রকম ওরা নিরাপত্তা ব্যবহার করে না, কোনো রকম জন্মবৃত্তিকরণ পদ্ধতি ব্যবহার করে না। এগুলোর জন্য অনেক ধরনের সমস্যা আমরা ফেস করছি দিন দিন। জি, এবং এই জিনিসগুলো আসলে খুবই জরুরি এই মুহূর্তে আসলে জানা, যে আসলে বিশেষ করে তাদের যখন পিরিয়ডটি শুরু হয় বা মিনারকি যেটা আমরা বলে থাকি, এই সময়ে তাদের যে পরিবারের যে একটি যত্ন রয়েছে, সোশ্যাল যে ট্যাবুগুলো রয়েছে, সেটা থেকে বেরিয়ে আসার আমার মনে হয় আসলে খুবই প্রয়োজন। সো লেট মি কাম টু ডাক্তার রামায়া. So what are the recently we see that the cases of infertility is growing up, increasing, not only Bangladesh, about the world, whole world. So what are the cause behind this? Why this actually increasing in nowadays, and what are the challenges you are facing to overcome this problem? Okay, so main reason for infertility problem increasing is like lifestyle changes. Ekon obesity is very common, right. And eating habits, junk food eating, no proper night sleep, right. And stress level, smoking, ये सब जोनो and comorbidities like diabetes, hypertension, ये सब आगे we see all these happening after 40 years, but now we see 25 years, 30 years also all these problem, right. So all these are in clusters. ये सब जोनो ডিম শুক্রাণু ये सब क्वालिटी कम होच्छे and বন্ধ্যত্ব प्रॉब्लम आगे 10 कपले एक कपल को এরকম प्रॉब्लम ছিল, but ইদানিং 10 कपल से 3-4 कपल को কিছু ভাবে মেডিকেল ট্রিটমেন্ট লাগছে, ট্রিটমেন্ট করলে সাকসেস হওয়ার মধ্যে হচ্ছে। So mainly how to overcome, this is a very good point. Actually infertility problem hoar pore you have to go to doctor and have treatment. It is like little stressful journey. To avoid this, I advise all the viewers to take care of their lifestyle changes.
বিয়ে হওয়ার আগেই ইউ সি দ্যাট ইউ আর ফিট অ্যান্ড হেলথি, আপনার লাইফস্টাইল, আপনার ওবিসিটি আছে কিনা, আপনার বডি মাস ইন্ডেক্স কত আছে, আর ইউ ফিটিং ইনটু নর্মাল বিএমআই, আপনার হাইটকে মধ্যে ওজন হচ্ছে কিনা, অ্যান্ড আপনার লাইফস্টাইল চেঞ্জেস, স্মোকিং ড্রিঙ্কিং এসব স্টপ করো, একটু এক্সারসাইজ করো, বেশি শাক সবজি ফ্রুটস ভেজিটেবলস এভরিথিং ইউ ইট, অ্যান্ড ইউ সি টু দ্যাট ইউ আর ফিট অ্যান্ড হেলথি বিফোর গোয়িং ফর ম্যারেজ। So That there will is be a- the first step, There's a preparatory part so that before you will not marriage, face right? all these issues. That's great, that's good. Thank you very much, Dr. Ramaya. So, Dr. Shabnam, আপনার কাছে যদি আসি, বাংলাদেশের এই যে শুরুতে বললেন যে একদম যখন তাদের পিরিয়ডটি শুরু হয়, এরপরের যে স্বাস্থ্যসেবার যে পার্টটি, অনেকেই আসলে এটাকে গুরুত্বের সাথে নেয় না। অনেক সময় আমাদের এটাকে হিডেন একটা বিষয় হিসেবে দেখা হয়। বিশেষ করে পিরিয়ডের সময় যে যত্নটি প্রয়োজন এবং নিজেকে আরও বেশি ফিট রাখার যে কথাটি বললেন, ওবেসিটি একটা কমন প্রবলেম, এবং পিসিওএস মানে যেটা আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুব প্রিভেলেন্ট অনেক ক্ষেত্রেই। এই সমস্যাগুলো আসলে এই ইয়াং জেনারেশনের হঠাৎ এত বাড়লো কেন, এবং তাদের আসলে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত এটা থেকে বের হওয়ার জন্য? পিসিওএসটা এখন আমরা খুব কমনলি ফেস করছি। এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের লাইফস্টাইলে একটা বড় ধরনের পরিবর্তন চলে আসছে। যেমন আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা স্কুলে আমাদের বড় একটা মাঠ ছিল, আমরা অবশ্যই বিকালবেলা খেলতে যেতাম, আমরা হচ্ছে মাঠে অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, যেটা আমাদের ছেলেমেয়েরা কখনোই করে না। এখন তারা পুরোপুরি মোবাইল বাউন্ড হয়ে গেছে। আমাদের আগে যেটা ছিল, আমাদের পরিবারের সবার একটা রুলস ছিল যে আপনাকে সবজি খেতে হবে আগে, তারপর আপনি মাছ মাংস খাবেন, সবজি না খেলে আপনার খাওয়া বন্ধ। কিন্তু আমাদের এখনকার বাচ্চাদের কথা চিন্তা করেন, ওরা মাছ মাংস ছাড়া আসলেও আর কিছু খায় না। আমরা বিকালে স্ন্যাক্স হিসেবে আমরা বাসার খাবার খেতাম, কিন্তু ওরা এখন বার্গার, পিৎজা এগুলো এত অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং এখন তো অর্ডার দিয়ে বাসায় আনা যায়। এইগুলোর জন্য দেখা গেছে যে এখন ওবেসিটিটা সবচেয়ে বেশি। আর পিসিওএসটা আসলে ওবেসিটির সাথে খুবই ইন্টারলিঙ্ক একটা সমস্যা। ওবেস হলেই আপনার হরমোনাল বিভিন্ন ধরনের ডিরেঞ্জমেন্ট হবে, এবং হরমোনাল ডিরেঞ্জমেন্ট হলেই আপনার পিসিওএস হবে। তো সেই জন্য আমার আকুল আবেদন থাকবে যে বাবা মার প্রতি, যে এই সব সাইটগুলোতে একটু আসলে আমাদের নজরদারি করা উচিত, যে বাচ্চা যেন অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, সারাক্ষণ যেন মোবাইলে না থাকে, বাচ্চার সুস্বাস্থ্য এবং বাচ্চা কী ধরনের খাবার খাবে সেটাও যেন ওনারা একটু মনিটর করে, যে শুধুমাত্র মাছ মাংস না খাবে, শাকসবজি খাবে, ও যেভাবে পছন্দ করে সেভাবেই খাওয়ান। লাগলে আপনি সবজি স্যুপ করে দেন, সবজি সটে করে দেন, কিন্তু ওকে ওভাবেই খাওয়াতে হবে যেভাবেই হোক। আর হাইজিনের ব্যাপারে যদি একটু বলতেন, যে বিশেষ করে ইয়াং যারা রয়েছেন, যাদের পিরিয়ডকালীন সময়ে যে একটা প্রপার হাইজিন মেনটেন করা, এবং যে সোশ্যাল ট্যাবুগুলো রয়েছে, আমি শহরের কথা বাদ দিলাম, বিশেষ করে প্রত্যন্ত বা রুরাল এরিয়ায় তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে মানা হচ্ছে না। এক্ষেত্রে আসলে কিছু পরামর্শ? শহরে এখন সবাই অনেক সচেতন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলকে নিয়ে। গ্রাম অঞ্চলে একটা মেয়ের যখন মাসিক হয়, তখন তাকে অপবিত্র হিসেবে মনে করা হয়। সে কোনো কিছু ধরতে পারবে না, কোথাও যেতে পারবে না, আচারের বোম ধরতে পারবে না, কোনো খেতে ঢুকতে পারবে না। এগুলো আপনি জানেন কিনা আমি জানি না, এগুলো আমরা যখন বরিশালে কাজ করেছি, আমরা পেরিফেরিতে কাজ করেছি, তখন এগুলো আমরা খুব ফেস করেছি। তো সেক্ষেত্রে দেখা যায় মেয়েটার গোসল করা বন্ধ করে দেয়, মেয়েটাকে ঠিকমতো স্যানিটারি প্যাড যে কিনবে সেটা টাকা পয়সা দেওয়া হয় না, এবং একই ময়লা আন্ডারগার্মেন্ট সে ইউজ করছে দিনের পর দিন। এইসব ব্যাপারগুলোতে আসলে খুবই জোরদারের সাথে কাজ করা উচিত। এবং আমার মনে হয় যে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে গিয়ে আমরা যদি এগুলো বারবার ওদেরকে বলি যে প্যাড ভিজুক বা না ভিজুক 6 ঘন্টা পর পর আপনাকে স্যানিটারি প্যাড চেঞ্জ করতেই হবে, এটা ভেজার সাথে না, এটা হচ্ছে আপনার জেনিটাল হাইজিন, যে আপনি যতক্ষণ প্যাডটাকে রাখবেন 6 ঘন্টা বেশি রাখলে ওখানে অর্গানিজম গ্রো করবে, সো আপনার পিআইডি হবেই, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা আপনার যৌনাঙ্গের যে ইনফেকশন সেটা হবেই। আর গোসল করা অবশ্যই, বরঞ্চ আমার কাছে মনে হয় যে যখন মাসিক হবে তখন আপনার হাইজিনটাকে আরও বেশি করে মেনটেন করতে হবে, কারণ আপনার জেনিটাল অর্গানের বা আমাদের যোনিপথের পিএইচটা তখন ফল করে, এবং তখনই আমাদের সবচেয়ে বেশি দুর্বল সময় যে আমাদের যোনিপথে জীবাণু আক্রমণ করবে। তো সেক্ষেত্রে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার খাওয়া এই সময় খুবই জরুরি, একটু সাপোর্ট দেয়, এবং আসলে প্রতি মাসে মাসে এভাবে যত্নই তো তাকে একটি সুন্দর প্রজনন স্বাস্থ্য গড়ে তোলে। থ্যাংক ইউ ভেরি মাচ। let me come to Dr. Ramaya. So when we'll say that you are infertile, for in case of male or female, and when do we get advanced fertility care? Okay, so you can't label anyone infertile. Okay, so first এক বছর বিয়ে হওয়ার পরে যদি বেবি না হয়, so why we fix 1 year is like normally 80% couples, if they are perfectly normal, should conceive within 1 year.
বাট সামটাইমস ইভেন 2 বছর 3 বছর পরেও নিজেতে এমনি উইথাউট ট্রিটমেন্ট কনসিভ হতেও পারে, ওকে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট দিস 1 year is very critical. 1 year you should stay together. Idanin we see many Bangladesh patients staying in, husband and wife staying in different cities. They meet monthly once or monthly twice. A sub fertile period is actually ladies ka dim jokon fete jache, that time only egg will be fertile and alive for fertilization. So that will hardly last for 1 to 2 days. So weekly 3 दिन আপনার মিলামেশা ঠিকভাবে না করলে তো এই ফার্টাইল উইন্ডোটা মিস হবে, পরে এই পুরা মাস নষ্ট হবে। সো 1 year you should stay together and weekly 3 or 4 times proper intercourse করে ট্রাই করতে হবে। যদি इसमें না হয় then you have to visit local doctor gynecologist to do some basic investigation like husband শুক্রাণু test. This should be the first investigation. অনেক সময় মহিলাদেরকে অনেক টেস্ট হচ্ছে, ল্যাপ্রোস্কোপি হচ্ছে অর্গান দিয়ে, but finally we find out that husband is having azoospermia, শুক্রাণু একদম zero. So husband শুক্রাণু test should be done in the first visit for all couples trying for baby. Second thing is ডিম ঠিকভাবে ফেটে হচ্ছে কিনা, and third important test is টিউব খোলা আছে কিনা, দুটা টিউবে অ্যাটলিস্ট একটা না একটা টিউব খোলা থাকতে হবে। সো এই তিনটা টেস্ট করলে বোঝা যাবে আপনার মেজর সমস্যা আছে কিনা। And our ekta important problem is this 1 year waiting time is not for everyone. যাদের periods irregular, যাদের আগে কোনো surgery, ovarian cyst, fibroid tumor এসব বের হয়, তাদের জন্য immediately after marriage they can go and consult fertility specialist to check that their egg development is happening properly, their AMH is normal এসব জন্য। সো এটা এই তিনটা টেস্টে বড় প্রবলেম যদি ফাইন্ড আউট হয়, লাইক স্পার্ম জিরো, শুক্রাণু টেস্টে জিরো টেস্ট, আর খুব কম শুক্রাণু পায়, আর টিউব ব্লক, আর এন্ডোমেট্রিওসিস সিস্ট আছে, আর এজ বেশি হইলে 35 years is little cut off age. 35 years মহিলাদের বেশি হইলে you should be little alert because ডিম্বদানিটা ডিম আস্তে আস্তে কম হবে। So 35 years is little cut off, but sometimes even in 30 years also this AMH hormone is coming down. This is very burning issue now because age के মধ্যে আপনার ovaries aging হতে হবে এরকম নাই। Some patients 35 years of age, 2 patients if I have, one patient may have good ডিম, और একটা patient ডিম্বদানি 45 years के মধ্যে শুকা যাচ্ছে। So to find what is your ovarian age we have some testing. So এসব করে any risk factors থাকে তো অবশ্যই advanced fertility treatment and advanced fertility specialist দেখতে হবে। মানে these are the basic টেস্ট করার পর আমরা দেন উইল গো, we have to decide. রাইট, ডিসাইড। আচ্ছা, আমি একটু ডাক্তার শাবনাম আপনার কাছে আসতে চাই। বেসিক্যালি প্রজনন স্বাস্থ্যসেবার মধ্যে আরেকটি হচ্ছে যে নারী যখন প্রথম মা হওয়ার অনুভূতিটি পায় এবং এই সময়ে যে তার যে একটা প্রিনেটাল কেয়ার রয়েছে, যে বা অ্যান্টিনেটাল কেয়ার যেটি রয়েছে, এটির বিষয়ে আসলে অনেকেই দেখা যাচ্ছে যে গুরুত্বের সাথে নেয় না। প্রথম যে যত্নটি তাদের দরকার, যে ধরনের সাপ্লিমেন্টগুলো দরকার, যে ধরনের টেস্টগুলো দরকার, এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে আসলে বলেন বা আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন? প্রিনেটাল কেয়ারটা খুবই জরুরি। একটা সুস্থ মাই পারে একটা সুস্থ সন্তানকে জন্ম দিতে। আপনি যদি একটা গাছের যত্ন নেন তাহলে সেই গাছটা থেকে ভালো ফল পাবেন, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে প্রিনেটাল কেয়ারটা আসলে আমরা বলি যে একটা মা যখন গর্ভধারণ শুরু করে তখনকার সময়টুকু, সেই গর্ভকালীন সময়ে তার বিশেষ যত্ন নিতে হবে। বিশেষ করে প্রথম 3 মাস সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ সেই সময় বাচ্চার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে থাকে, ডেভেলপমেন্টগুলো সমস্ত কিছু হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করতে হবে মাকে, কারণ ফলিক অ্যাসিড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ভিটামিন, যেটা আপনার বাচ্চার স্নায়ুতন্ত্র গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাথে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি যেমন অ্যানেনকেফালি বা হচ্ছে কি আপনার আর কোনো জন্মগত ত্রুটিগুলোকে এটা রোধ করতে খুব সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে প্রিন্যাটাল কেয়ারে অবশ্যই একটা মা যখনই নিশ্চিত হবে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, যেমন ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে অথবা তিনি মাসিক মিস করেছেন, সেক্ষেত্রে সাথে সাথেই তিনি মানে সংশ্লিষ্ট ডাক্তারের কাছে আসবেন এবং তার একটা মানে একটা জীবনবিধি যে সে কীভাবে চালাবে, গর্ভকালীন সময়টা কী কী খাবে কী কী খাবে সেগুলো সে অবশ্যই একটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবে। এবং বাইরের কোনো চিকিৎসকের পরামর্শ ব্যতীত আমাদের মানে আকুল আবেদন থাকবে যে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবে না। বিশেষ করে অ্যান্টিবায়োটিকগুলো এখন এমন র্যান্ডমলি ইউজ করা হয় যেটাতে দেখা যায় পেটের বাচ্চাটা পর্যন্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে বেরোচ্ছে এবং এটা খুবই অ্যালার্মিং এবং কিছুদিন পরে দেখা যাবে কোনো বাচ্চাকে কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করছে না। তো সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবে না। এই সময়ে যে যত্নের মধ্যে ওষুধ একটি ইম্পর্টেন্ট, আন্দাজে কোনো ওষুধ খাওয়া যায় না। অনেকগুলো রয়েছে যেগুলো বাচ্চার ক্ষতিও করতে পারে। এবং এছাড়া হচ্ছে আপনার ধূমপান, অ্যালকোহল, তারপর ক্যাফেইন জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করবে, শাকসবজি
টাইপ এগুলো একটু বেশি করে খাবে, দুধ ডিমটা অবশ্যই নিশ্চিত করতে হবে। জি। এগুলো যদি একটু নিশ্চিত করা যায় তাহলে আশা করা যায় যে একটা ভালো মা থেকে একটা ভালো বাচ্চা এবং সম্ভব। আসলে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা মনে হয় দরকার এই হ্যাঁ, সময়, সেগুলো তাই তো না? যে বেসিক তার ইনভেস্টিগেশন খুব যে দরকার। ডায়াবেটিস রয়েছে কিনা, ডায়াবেটিস আছে থাইরয়েডের কিনা, সমস্যা থাইরয়েডের রয়েছে সমস্যা কিনা, আছে কিনা, সাথে উচ্চ আর রক্তচাপ রক্তের রয়েছে কিনা, পরিমাণটা কেমন আছে, হিমোগ্লোবিন, এটা তো একদম হিমোগ্লোবিনটা বেসিক খুবই আপনারা বেসিক করেই থাকেন যে আর সাথে একেবারে। একটা আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফিতে দিয়ে আপনি অনেকগুলো তথ্য পাবেন যে বাচ্চাটা কয়টা বাচ্চা আছে, একটা না দুইটা, কি অবস্থা, বাচ্চাটা position কোথায় কি আছে, আছে, পজিশনটা কোথায়, এগুলো সব আমরা নিশ্চিত করতে পারি আর কি। একেবারে খুব সুন্দর, এবং এটি কিন্তু আসলে একেবারেই প্রত্যন্ত অঞ্চলে করা সম্ভব, এটা root বেসিক। level এবং থেকে। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা ওনারা বলেছেন যে আমাদের অ্যান্টিনেটাল কেয়ারটা আসলে মিনিমাম 8টা ভিজিট দিতে হয়, রেগুলার 8টা ভিজিট। তবে মিনিমাম যদি মা একেবারেই অসমর্থ হন যে না তিনি স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছেন না, জি। মিনিমাম 4টা ভিজিট যেন সে অবশ্যই এটা দেয়। ইনশিওর করতে হবে, এটা চারটা ensure visit। এবং করতেই যদি হবে। কার্ড সিস্টেম থাকে যে সে টিক ওটার চিহ্ন মধ্যেই বা সবকিছু লেখা থাকে যে আপনার প্রেশার থাকে। কত, ওজন কত, কি কি পেলেন, ওই কার্ডটার মধ্যেই সবকিছু পূরণ করাতে যায়। And our একটা important point Yes, input please. I wanted to give. See, we see many patients. Yesterday, I saw a lot of patients. We see a lot of patients having ruptured ectopic pregnancy आगे. So Right. I feel that pregnancy समय at least যাদের having issues, অনেক কষ্ট করে প্রেগনেন্সি হচ্ছে, ফার্টিলিটি ট্রিটমেন্ট নেওয়ার পরে প্রেগনেন্সি হচ্ছে, হ্যাঁ। যাদের অনেক বছর পরে হচ্ছে, তাদের জন্য অ্যাটলিস্ট 6 উইকসে একটা স্ক্যান করতে হবে, টিভিএস স্ক্যান করে প্রেগনেন্সি কোথায় আছে এটা দেখতে হবে। Location টা। এটা অনেক সময় মিস হচ্ছে, এর জন্য একটপিক প্রেগনেন্সি শুরুতে ফাইন্ড আউট হলে তো শুধু ইনজেকশন মাধ্যমে ক্লিয়ার করা যাবে, জি, জি। বাট মেনি টাইমস দে ফাইন্ড ইট আউট 8 to 10 উইকস ফেটে হওয়ার পরে, এমার্জেন্সি সিচুয়েশনে অনেক ব্লিডিং ভিতরে হওয়ার পরে, দেন পেটে ইনস্টেড অফ ডুইং আ স্মল ল্যাপ্রোস্কোপি অ্যান্ড জাস্ট ক্লিয়ারিং, উই হ্যাভ টু ডু আ ওপেন সার্জারি অ্যান্ড দেন টিউব পুরাটা বের হচ্ছে। সো দ্যাট উইল ক্রিয়েট সাম লং টার্ম ফার্টিলিটি ইমপ্লিকেশনস ফর দ্য পেশেন্ট going That's- for an emergency that's open why- surgery. and that So can- future they get lot of fertility problems because of it. That is a So, medical emergency and that can fatal the patient's life also. That is for very important. patient's life and patient's future fertility is also at great risk. Exactly. So that is important to scan at the 6 Weeks to find out the any baby ectopic position. pregnancy or not. So question is to you that what are the, when you diagnose a patient that they are trying for 1 year, they are not getting any issues. So what are the advanced treatment Okay. actually they So I told need you to- like basic 3 evaluation করতে হবে, শুক্রাণু টেস্ট, টিউব টেস্টিং and ডিম হচ্ছে কিনা. If it is not, if everything is fine and may boys coop com be only 1 year, we can give them another some 6 months or 1 year to try naturally with only folic acid supplements. Right. But suppose if they have major issues like boys more than 35 or AMH একটা hormone which is a burning issue now. Now we feel, see, and one more important thing I wanted to tell, all irregular cycle patients, they are blamed as PCO problem. That is not there because now we have different spectrum of problem called low AMH. Okay. ডিম্বদানিতে হারমোন প্রবলেম বেশি হলেও পিরিয়ডস ইররেগুলার হচ্ছে, যাদের ডিম্বদানি ভিতরে ডিম কম হচ্ছে তাদেরও ইররেগুলার পিরিয়ডস হচ্ছে, বাট দিস ইজ ডিফারেন্ট। সো লো AMH প্রবলেম এটা ভেরি ইম্পর্টেন্ট বিকজ ডিম রিজার্ভ কম হইলে পরে কখনো প্রেগনেন্সি হওয়ার চান্স খুব কঠিন হয়ে যাবে। সো হুএভার ইজ হ্যাভিং আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সো 2-3 বছর সব ট্রিটমেন্ট টেস্টিং নর্মাল পরেও কনসিভ হচ্ছে না, you should not go for again and again same treatment. Many times they give fertility ovulation induction treatment বার। এটার জন্য কিছু কাজ হবে না, আপনার AMH কম হয়ে যাচ্ছে। সো আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি পেশেন্ট জাস্ট চেক ইউর AMH লেভেল। আপনার AMH যদি ভালো থাকলে তো ইউ হ্যাভ টাইম, ইয়োর ডিম রিজার্ভ ইজ গুড, সো ইয়োর ব্যাঙ্ক ব্যালেন্স ইজ গুড, ইউ ক্যান রিল্যাক্স সিট অ্যান্ড টেক টাইম ফর ট্রিটমেন্ট। যদি আপনার AMH কম, ইউ হ্যাভ টু গো ফর অ্যাডভান্সড ফার্টিলিটি ট্রিটমেন্ট। যদি শুক্রাণু জিরো or কুপ কম or bilateral tubal block or you have endometriotic chocolate cyst, adenomyosis এরভাবে প্রবলেম, or if you are trying for 5 years 7 years কিছু হচ্ছে না, unexplained infertility, long years trying, it is better you go for advanced fertility treatment. Advanced fertility treatment, you have laparoscopy, IUI, all those things. Yes. But I want to concentrate mainly on IVF treatment. IVF treatment. Because যাদের having severe fertility issues like zero শুক্রাণু or খুব কম শুক্রাণু, bilateral tubal block, severe endometriotic cyst, বারবার 2-3 বার laparoscopy cystectomy করা হয়েছে, পরেও cyst is coming back. All these patients, proper IVF treatment is really a very boon for success. Okay, we'll come on the IVF treatment on later on. Let me come to Dr. Shabnam. Dr. Shabnam, যে কথাটি আমরা শুনছিলাম যে আপনার কাছে আমরা ছিলাম যে অ্যান্টিনেটাল কেয়ারের পরবর্তী সময়, এবং একটি বিষয় আসলে আমরা জানতে চাই যে এর পরবর্তী যে প্রিপারেশনটি রয়েছে, একটি সোশ্যাল একটি বিষয় রয়েছে, যে আমরা দেখেছি রুরাল এরিয়া অনেকেই অনেক আর্লি এজে তাদের বিয়ে হয়ে যাচ্ছে,
এবং তারা খুব সহজেই দ্রুত সময়ে বাচ্চা নিয়ে নিচ্ছে, বিশেষ করে যে যাদের অ্যাডভান্স যে এজটি, যে অ্যাপ্রোপ্রিয়েট এজটি রয়েছে তার পূর্বে, এটির কোনো প্রভাব রয়েছে কিনা প্রেগনেন্সির ক্ষেত্রে বা তার প্রজনন স্বাস্থ্যের উপরে, এটি একটু জানতে চাই। এবং পরবর্তী পরিবারের যে একটি সহযোগিতা রয়েছে, পরিবারের যারা সদস্য রয়েছে তাদের কি ভূমিকা রয়েছে এক্ষেত্রে তাকে সহযোগিতা করার? বাল্যবিবাহের জন্যই বেসিক্যালি এই সমস্যাটা আমরা ফেস করতেছি, যে খুব অল্প বয়সে একটা মেয়ে মা হয়ে যাচ্ছে। আর আরেকটা বড় বিষয়, আমাদের দেশে জন্মবিরতিকরণ পদ্ধতি সম্পর্কে খুব একটা ধারণা আসলে কারণ নাই। বিশেষ করে যারা আমরা একটু বেশি ধার্মিক তাদের ক্ষেত্রে ধারণা যে জন্মবিরতিকরণ পদ্ধতি নিলে বোধহয় আল্লাহ আমাদেরকে গুনাহ দিবে। এই সমস্যাগুলোর জন্যই, এই মিথগুলোর জন্যই আমাদের ছোট ছোট মেয়েগুলো মা হয়ে যাচ্ছে। এবং একটা ছোট মেয়ে যখন একটা মা হয়ে যায় তখন তার স্বাস্থ্যের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে তার তখনও প্রজনন অঙ্গগুলো ঠিকমতো গঠনই হয় নাই যে একটা বাচ্চাকে সে মানে তার শরীরের ভিতরে রেয়ার আপ করবে। সেক্ষেত্রে দেখা যায় একটা মা সিভিয়ার পুষ্টিহীনতায় ভুগে, তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, তার এমনকি ডেলিভারির সময় তার অবস্ট্রাক্টেড লেবার, যেটা আমরা শুনি যে জনিপথে বাচ্চা আটকায় গেল, এবং জনিপথ অনেকভাবে আহত হয়, যে তার জনিপথে ডেলিভারি করায় বাসায় দাইমাকে দিয়ে, এবং সেক্ষেত্রে দেখা যায় তার প্রচুর রক্তক্ষরণ হয়, এবং অনেক অনেক মা কিন্তু আমাদের বাসায় মারা যায় শুধুমাত্র এই পোস্টপার্টাম হেমোরেজ বা ডেলিভারি পরে রক্তক্ষরণের জন্য। আর যখন একটা মা হয় মানে গর্ভধারণ করে ছোট ছোট, এগুলো সাধারণত গ্রামেই দেখা যায় শাশুড়িগুলো বা তার পরিবারের 8-10 জন তাকে বেশি করে খাটায়। এটা তাদের ধারণা যে যত খাটবে তত বাচ্চা ছোট হবে, বাচ্চা ছোট হলে ডেলিভারিটা সহজ হবে। কিন্তু এটা যে একটা আইইউজিআর একটা বাচ্চা বের হচ্ছে, এবং এই বাচ্চাটা যে তার জন্ম থেকে যে পুষ্টিহীনতা নিয়ে আসতেছে এবং তার আউটকাম যে কত খারাপ হবে, এটা তাদের কোনো ধারণা নাই। এবং মহিলাটাকে বেশি খেতেও দেয় না এই একটা ইস্যুতেই, যে তার বাচ্চাটা ছোট হবে, চিকন হবে, তাহলে বাচ্চাটা তাড়াতাড়ি ডেলিভারি হবে। এবং কোনো ধরনের অ্যান্টিনেটাল কেয়ারও তারা নেয় না যে গর্ভকালীন সময়, এবং কোনো হাসপাতালেও তারা যায় না যে তার দক্ষ একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে তারা ডেলিভারি করাবে। এই ইস্যুগুলো খুবই এখন সমস্যা। সাথে আপনার জন্মবিরতিকরণ পদ্ধতি সম্পর্কে কোনোই ধারণা নেই, এটা একটা খুবই সমস্যা যে তারা জানেই না যে কি কি জন্মবিরতিকরণ পদ্ধতি নেওয়া। একই সঙ্গে কিন্তু এটি সত্যি যে শহর কেন্দ্রিক যে ক্যারিয়ারের পিছনে অনেকেই ছুটছেন, এবং সেখানে একটু বিয়ের সময়টাও কিন্তু বেড়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে 30-র পরে বিয়েতে আবদ্ধ হচ্ছে বা 35-এর পরে ক্যারিয়ারের পিছনে ছুটতে, মানে এটা আসলে আমাদের সমাজটাকে দুই ধরনের সমস্যা হচ্ছে। একটা গ্রামে যারা আছে তারা অল্প বয়সে বিয়েতে চলে যাচ্ছে, আর শহরে যারা আছে তারা আবার বেশি লেট ম্যারেজ করে ফেলতেছে। এখন লেট ম্যারেজের ক্ষেত্রে যে ম্যাডাম যেটা বললেন যে ডিম কমে যাচ্ছে, আর যারা ছোটবেলায় মানে বিয়ে হচ্ছে তাদের ক্ষেত্রে আরো তাদের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তা আমার কাছে মনে হয় যে 20 থেকে 35 এটা একটা মানে একটা গুড এজ, যে এই যে একটা মহিলা আসলে গর্ভধারণ করলে একটু নিরাপদ থাকা যায়, রিপ্রোডাক্টিভ যে গঠনটি সেটি একেবারে পূর্ণ হবে, সাথে একটা সুস্থ বাচ্চা তার কাছ থেকে আমরা আশা করতে পারি। সুস্থ বাচ্চা আসলে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ বাবা মার জীবনে। লেট মি কাম টু ডক্টর রামায়া, সো ইউ কনসেন্ট্রেড অন IVF, in vitro fertilization. So, who are the good candidate for the IVF, and what are the process and success rate of this procedure? IVF is in vitro fertilization. That means what is naturally not happening for a couple. We are trying to do it outside the body. Only one step, important step, that is fertilization. So, we give injection for ladies, and we take out the DIM outside, and Shukranu to niye, we do IVF or ICSI. ICSI is we put the sperm directly into the egg. ডিমকে ভিতরে চুজের মাধ্যমে পুশিং করে ভ্রূণটা তৈরি করব। সো এই ভ্রূণটা ভিতরে লেডিসটা ইউট্রাসের ভিতরে রাখবো। দিস ইজ IVF প্রসিজার। সো অ্যাকচুয়ালি মেনি থিঙ্ক IVF ইজ আর্টিফিশিয়াল। নো, ইট ইজ নট। See, it is a helping hand for natural fertilization. It is not totally artificial. Right. Because you should understand, even in IVF treatment, we make good embryo and try to put it in the uterus. Poreo naturally implantation hote hobe. So without nature's help, pregnancy cannot be achieved. Even though we try to do all support for uterus, hormone support, embryo susto hor jonno ki advanced technique, everything poreo, that implantation process is ultimately left with nature. So you don't think IVF is outside nature. It is not artificial, it is helping, just natural process. So, and second thing is IVF, it is suitable for patients, ladies with both side tubal block, severe endometriosis, লো AMH পেশেন্ট, ডিম রিজার্ভ কম, সো তাড়াতাড়ি প্রেগনেন্সি আসার জন্য, যাদের আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি অনেক বছর ধরে সব টেস্টিং নর্মাল পরেও কনসিভ হচ্ছে না, সো 35 ইয়ার্স বেশি হলে ডিম কম হতে পারে, এর জন্য বেবি IVF এ নিলে ভালো হবে। অ্যান্ড সিভিয়ার শুক্রাণু প্রবলেম, যাদের 0 শুক্রাণু হয় তাদেরও
আন্ডাকোষ থেকে চুজের মাধ্যমে শুক্রাণু বের করে আইভিএফ প্রসেসে নিজে বেবি করার চান্সেস বেশি। সম্ভব, right. এইসব পেশেন্টস জন্য আইভিএফ ইজ এ ভেরি 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 গুড ট্রিটমেন্ট ইফ প্রপারলি ডান ইন আ প্রপার প্লেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রামায়া। অ্যান্ড ফাইনালি শাবনাম, আমি যেটা আসতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে প্রথম বাচ্চার পরে দ্বিতীয় বাচ্চা নেওয়ার পরে কিন্তু একটা বিশাল গ্যাপ অনেকে নিয়ে নেন, সেকেন্ডারি ইনফার্টিলিটি ডেভেলপ করে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে এই ধরনের সংখ্যাটি কত? এবং আরেকটি বিষয় আসলে জানতে চাই যে কিছু স্ক্রিনিং প্রসেস রয়েছে যে এই প্রজনন স্বাস্থ্যসেবাকে একটু আর্লি ডিটেক্ট করার জন্য, অনেক সময় জরায়ুর মুখের ক্যান্সার, দেখা সার্ভিক্যাল ক্যান্সার, এগুলো কিন্তু একটা পার্ট। সেক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের পরামর্শ দিয়ে থাকেন কিনা? জরায়ুমুখের ক্যান্সারটা এটা প্রতিরোধযোগ্য একটা ক্যান্সার, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের ধারণা ক্যান্সার মানে আমরা প্রতিরোধ করতে পারবো না, না, কিন্তু আপনি একমাত্র জরায়ুমুখের ক্যান্সার যেটাকে আপনি প্রতিরোধ করতে পারেন। তো সেক্ষেত্রে একটা মহিলা যৌন জীবন শুরু করার পরপর 3 বছর পর থেকেই সে সবসময় তার এই ক্যান্সারের লক্ষণটা আসতেছে কিনা এটা সে পরীক্ষা করে দেখতে পারে। সেটা আপনি খুব সস্তা পরীক্ষাও আছে যেটা যেটা যে কোনো সরকারি হাসপাতালে আপনার একেবারে বিনামূল্যে করা হয়। আরেকটা আছে প্যাপসমিয়ার। প্যাপসমিয়ারটাও আপনার খুবই গুরুত্বপূর্ণ। প্যাপসমিয়ার আপনাকে 5 বছরের একটা সুনিশ্চয়তা দেয় যে 5 বছরের মধ্যে আপনার ক্যান্সার হবে না। আর ভায়ার হচ্ছে গিয়ে 3 বছর একটা জি গ্যারান্টি থাকে যে না 3 বছরের মধ্যে আপনার আর্লি ক্যান্সার আসবে না। তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা নারীকে আসলে আমরা যারা যৌন অভ্যাসের সাথে পরিচিত মানে অভ্যস্ত, তাদের সবাইকে বিবাহিত প্রত্যেকটা মহিলাকে আসলে 3 বছর পর পর অথবা 5 বছর পর পর প্যাপসমিয়ার করে দেখতে হবে। সাথে এখন নতুন একটা খুবই একটা ভালো আশার বাণী আছে যে আমাদের এখন একটা গার্ডাসিল, যেটা হচ্ছে গিয়ে আপনার 4টা ভাইরাসের এগেনস্টে। আমরা সবাই জানি যে এইচপিভি ভাইরাসটাই বেসিক্যালি আমাদের জরায়ুমুখের ক্যান্সার করে থাকে। আপনি যদি এই 9 থেকে 45 বছর বয়সী কোনো মহিলাকে যদি এই টিকাটার পুরো কোর্সটা দিয়ে দিতে পারেন, তাহলে 90% ক্ষেত্রে আপনি কিন্তু ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি সহবাস শুরু করার আগে এই ইনজেকশনটা দিয়ে দিতে পারেন। বিশেষ করে 9 বছর বয়সের পর থেকে যে কোনো বিবাহিত জীবনে ঢোকার আগেই যদি আপনি ক্যান্সারের টিকাটা দিয়ে দিতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনি 90% ক্ষেত্রে ওই মেয়েটার জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন। এটি একটি খুব চমৎকার, আমার মনে হয়, প্রজনন স্বাস্থ্যসেবাকে সুসংহত করার একটি পদ্ধতি একই সঙ্গে রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শাবনম, and very much thank you Dr. Ramaya for your comments. So you want to finish with some few points for the viewers. Actually এই বন্ধ্যত্ব প্রবলেম জন্য অনেক বিভিন্ন ট্রিটমেন্ট আছে, বিভিন্ন প্রবলেম আছে, বিভিন্ন ট্রিটমেন্ট আছে। সো একবার ট্রিটমেন্ট ফেলিয়ার হলে যদি ইভেন আইভিএফ ট্রিটমেন্ট ইফ ইউ ডু অ্যান্ড ফেস ফেলিয়ার, প্যানিক হওয়ার কিছু দরকার নাই। বিকজ ইদানিং আইভিএফ ট্রিটমেন্টটা অ্যাওয়ারনেস বেশি হচ্ছে। আইভিএফ সাকসেস রেট দেখে গেলে তো 30 থেকে 80% পর্যন্ত আছে, ডিপেন্ডস অন ফার্টিলিটি স্পেশালিস্ট আন্ডারে with whom under you are taking treatment and what center you are taking treatment, how much facilities they have and your boys এর সব মধ্যে আপনার সাকসেস রেট ডিপেন্ড হচ্ছে। সো ইফ ইউ আর ফেসিং ফেইলিয়ার আইভিএফ ট্রিটমেন্ট পরে, দ্যাট মিনস দ্যাট সাইকেল হ্যাজ ফেইল। দ্যাট ডাজন্ট মিন পরে কখনো মা হওয়ার সম্ভব নাই, এরকম কিছু নাই। দ্যাট শুধু দ্যাট সাইকেল হ্যাজ ফেইল। সো ইউ শুড নট লুজ ইয়োর হোপ। আইভিএফ ফেইলিয়ার হওয়ার পরেও ন্যাচারালি প্রেগনেন্সি হওয়ার চান্স আছে, নেক্সট আইভিএফ ট্রিটমেন্টও সাকসেস হওয়ার চান্স আছে। বাট ওয়ানলি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ আপনার প্রপার ফার্টিলিটি স্পেশালিস্ট সাথে গিয়ে পরামর্শ নিয়ে কি জন্য আইভিএফ ফেইলিয়ার হয় এটা ইউ হ্যাভ টু সলভ প্রবলেম, রুট কজ অ্যানালিসিস, দ্যাট ইজ দ্য মেইন থিং। এটা না করে বারবার আইভিএফ ট্রিটমেন্ট করলে লাভ হবে না, বিকজ আইভিএফ ফেইলিয়ার হওয়ার পেশেন্টকে অনেকগুলো অ্যাডভান্স টেকনোলজিস আছে, বাট কার জন্য কি টেকনিক প্রপার সেট হবে এটা ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যানালিস করে আপনাকে করলে তো আপনার তাড়াতাড়ি ইজিলি সাকসেস হবে, বেবি হবে। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রামায়া অ্যান্ড ডক্টর শাবনম, বোথ অফ ইউ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিশেষ করে নারী প্রজনন স্বাস্থ্যসেবা এবং একই সঙ্গে বন্ধ্যাত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম। সেটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। নারী যখন তার প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশ করে তখন থেকে কিন্তু তার যত্নটি শুরু হওয়া উচিত, এবং প্রতি মাসে তাদের পিরিয়ডের সময় যে যত্নটি রয়েছে সেটি কিন্তু সেবাটিকে আরও সুসংহত করে। একই সঙ্গে কেউ যদি বন্ধ্যাত্বের মধ্যে পড়ে যান বা ইনফার্টিলিটি, তাহলে কিন্তু তার সুচিকিৎসা রয়েছে। বিশেষ করে একেবারে সর্বোচ্চ যে টেকনিকটি রয়েছে আইভিএফ রয়েছে। আইভিএফও কিন্তু আমরা যে আশার কথা শুনলাম, শুধুমাত্র একটিবার ফেলুর কিন্তু আসলে সেটি শেষ নয়, নিশ্চয়ই ভবিষ্যতে সেটি আরও নতুন করে শুরু করবার উপায় রয়েছে। এবং একই সঙ্গে বয়সের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, যে সঠিক সময়ে যে বিয়ে অথবা বাচ্চা নেওয়ার যে সময়টি, সেটিকে বিবেচনা করাও কিন্তু বন্ধ্যাত্ব থেকে বাঁচার একটি গুরুত্বপূর্ণ পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।